সুপ্রিয় দর্শক, আজকের নিটল টাটা মাই টিভি সংলাপ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আমরা আজকে এই সময়কালের আলোচিত বিষয় বাজেট এবং অর্থনীতির গতি এই প্রসঙ্গে আলাপ করবার জন্য দুজন বিশিষ্ট ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়েছি। প্রথমে আমার ডান দিকে আছেন অধ্যাপক মোহাম্মদ আব্দুর রশিদ, বাংলাদেশ জাতীয় সংসদের জামালপুর ৪ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। এবং একই সাথে আমার বাদিকে আছেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সহসভাপতি ডক্টর জামাল উদ্দিন আহমেদ FCA। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা প্রতিনিয়তই এই অনুষ্ঠানে সমসাময়িক প্রসঙ্গে কথা বলি, যেহেতু আজকে অর্থনীতি এবং বাজেটের সম্পর্কে কথা বলতে চাইছি। সেই আলাপে আমি প্রথমে ডক্টর জামাল উদ্দিন স্যার আপনাকে আমন্ত্রণ জানাবো। হতে পারে স্যার যদি আগে শুরু করেন, তাহলে বাজেটের স্যার এবারের কিছু স্যালিয়েন্ট ফিচার্স যেগুলো আমাদের অর্থনীতিতে প্রভাব বিস্তার করতে পারে, যেগুলো সংসদে আপনারা উপস্থাপিত হয়েছে এবং আলাপও করেছেন, সেগুলো নিয়ে আমরা প্রথমে জনাব রশিদ স্যার আপনার কাছ থেকে। জি, ধন্যবাদ মাই টিভিকে, ধন্যবাদ আমাকে এখানে আসার জন্য, আমন্ত্রণ করার জন্য। এবারের বাজেটটি বিশেষ করে আমি বলতে চাই, এই বাজেটটা হইল করোনা পরবর্তী বাজেট। এই বাজেটটি মূলত সারা বিশ্বে অর্থনৈতিক মন্দার বাজেট। এই বাজেট বিশ্ববাজারে ডলার সংকটের বাজেট। এ বাজেট মাননীয় প্রধানমন্ত্রীর সৎ সাহসিকতা নিয়ে প্রায় 20টি মেগা প্রকল্প, যার অধিকাংশ প্রকল্প শেষ পর্যায়ে, অল্প কয়েকটা প্রকল্প বাকি আছে, এর মধ্য দিয়া এবারের বাজেটটি দেওয়া হয়েছে। এই বাজেটের মূল স্লোগানটা এবার সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এই বাজেটটি দেওয়া হয়েছে। বাজেটে আমার কাছে, আমি অর্থনীতির ছাত্র না, আমাদের সম্মানিত আলোচক, অর্থনীতি সমিতির সহসভাপতি, বিজ্ঞ আলোচক, উনি অর্থনীতির উপর PhD নিয়েছেন। আমি আশা করব এই বাজেটের পুঙ্খানুপুঙ্খ দিকগুলো উনি অবশ্যই আলোচনায় আনবেন এবং আমরা সবাই শুনব। আমি কেমিস্ট্রির ছাত্র, 21 বছর একটানা অধ্যক্ষ হিসাবে তেজগাঁও কলেজে আমি দায়িত্ব পালন করেছি। আমার কাছে যেটা মনে হচ্ছে, এই বাজেটের আরেকটা দিক, মাননীয় প্রধানমন্ত্রীর এটা 25তম বাজেট। এটা একটা বিশাল ব্যাপার, বিশাল অর্জন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমার কাছে মনে হয়েছে এই সুদ প্রদান, এই যে আমাদের ঋণ, বহির্বিশ্বে অনেক দেশ ঋণে আক্রান্ত, ঋণ পরিশোধ করতে হবে, এটাই বাস্তবতা। আমাদের বাজেটের 14 টাকা 20 পয়সা আমাদের ঋণ পরিশোধের জন্য চলে যাচ্ছে। এবং একটা দেশে শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ বাজেট আমরা দেখে আসছি দীর্ঘদিন যাবৎ, দীর্ঘকাল যাবৎ। শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট, এবারও সর্বোচ্চ শিক্ষা ও প্রযুক্তি খাতে 14 টাকা, অর্থাৎ 14% বাজেটের। এখানে একটা জিনিস লক্ষণীয়, যদি আমাদের 14.2% সুদ আমাদের পরিশোধ করতে না হতো, তাহলে আমাদের কৃষি একটা ইম্পর্ট্যান্ট সেক্টর, এই কৃষিটা কিন্তু বিপ্লব ঘটিয়েছে বাংলাদেশে। আমাদের খাদ্য বেষ্টনীতে কাজ করছে, গ্রামে গঞ্জে ফসল, এবং এটা গড়ে উঠছে। খাদ্যের ব্যাপারে মোটামুটিভাবে স্বয়ংসম্পূর্ণ বলা যায়। ধান উৎপাদনে বিশাল ভূমিকা আছে কৃষি মন্ত্রণালয়ের। সেই কৃষি খাতে আমাদেরকে 5.9% বাজেটে রাখা হয়েছে। তাহলে আমি যদি বলি যে আমার সুদ প্রদান যদি 10% হইতো, তাহলে কিন্তু এই বাজেটে বাকি 4% যদি আমরা কৃষি, তারপরে আমাদের স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা ও কল্যাণ, আমি সংসদ সদস্য হিসাবে আমার অভিজ্ঞতা ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী এই সামাজিক নিরাপত্তা এবং কল্যাণে যে কি পরিমাণ মানে প্রণোদনা দিচ্ছে, সেটা আমি অবাক হয়ে গেলাম। সেটা হলো জেলেদেরকে, যাতে করে তারা, জেলেরা যখন মাছ মারবে না, যে সময় বসে থাকে,
তাদের জন্য বাছুর, যেটা ছোট গরু যেটা বলে, হ্যাঁ। ছাগল, ভেড়া, এগুলি দেওয়ার ব্যাপারে আমাদের কাছে অনুদান পাঠায়। সেই অনুদান সমাজ সেবা বিভাগ এবং ইউনোর যৌথ অ্যাকাউন্টে টাকা যায়। আমরা সেটা কিনে সেই জেলেদেরকে দিচ্ছি, এবং সেখানে ভিক্ষুকরা যাতে ভিক্ষাবৃত্তি না করে, এই কারণে তাদেরকে যথেষ্ট ফান্ড এই বাজেটে আমরা পেয়েছি। গত বাজেটে, এই বাজেটেও দেওয়া হয়েছে। আমাদের এই যে রোগ, গরিব মানুষ যারা চিকিৎসা করতে পারে না, এই সামাজিক নিরাপত্তা এবং কল্যাণে আমি এই মাত্র 5 মাস হয় আমার সংসদ সদস্য হিসেবে আছি। ইতিমধ্যে আমার এলাকায় আমি 9 লক্ষ টাকা বিতরণ করলাম, আবার 11 লক্ষ টাকার চেক ওখানে যা পৌঁছে জেলা প্রশাসক পাঠিয়েছে। সেই ফান্ডটা আছে, সংসদ সদস্যর ফান্ড, এই রুগীদেরকে এটা দেওয়া যাচ্ছে। অর্থাৎ এই নিরাপত্তা ও কল্যাণে যদি আমরা আরও একটু ফান্ড দিতে পারতাম, এই 10 কেজি করে চাউল একটা নির্বাচনী এলাকায়, আমার নির্বাচনী এলাকায় 38,000 প্যাকেট বৎসরে 2 বার পায় বিনামূল্যে, যেটা এই আবার এই ঈদে আসছে, গত ঈদে দেওয়া হয়েছে। পাশাপাশি এই 15 টাকা চাউলের ডিলারশিপের মাধ্যমে সাধারণ মানুষের ভিতরে এটা ঢুকে দেওয়া হচ্ছে। এই চাউলটা ঘরে যাচ্ছে, গরিব মানুষের ঘরে যাচ্ছে। আরেকটা বিষয়, সেটা হলো টিসিবি, প্রায় 1 কোটি গ্রাহক। 1 কোটি মানে কিন্তু 5 কোটি মানুষ, কারণ একটা সিঙ্গেল কার্ড মানে 4 জন 5 জন বা 4 জন, তারা কম মূল্যে, সাশ্রয় মূল্যে সেটা পাচ্ছে, তাদের জন্য কার্ড আছে। এটা তো মূলত জেলা শহরে বা সেন্ট্রালে, কিন্তু শহরে না। এটা হলো জেলা থেকে শুরু করে উপজেলা, প্রত্যন্ত গ্রামে। এবং এখানে যে পর্যায়ে আছে সেখানে কিন্তু আমাদের ওই যে কি বলে সিপিডি, তারপরে আবার আপনি কি সুজন, তারপরে আরেকটা কে যেন অর্গানাইজেশন, এই এক্সিকিউটিভ ডাইরেক্টর যে উনি বলেছেন যে এটা গতানুগতিক বাজেট। আমার প্রশ্ন হইল, এটা যদি গতানুগতিক বাজেটই হয়, তাহলে ওনাদেরকেও তো একটা বাজেট উপস্থাপন করতে হবে। আমি এইমাত্র এখানে আলোচনায় এসে আমি ওনার কাছ থেকে জানলাম, ওনারও একটা বাজেট 3রা জুন না 10ই জুনে এটা 3 তারিখে দিয়েছে। সেটা তো একটা প্রস্তাবনা সরকারের কাছে আসতে হবে। সেটি এই বিকল্প প্রস্তাবনাগুলো এলেই তো একটা কম্পাইল করে সুন্দর একটা বাজেট দেওয়া যেতে পারে। ধন্যবাদ স্যার, আপনি শুরু করলেন, নিশ্চয়ই আমরা আরও আলাপ শুনবো আপনার কাছ থেকে। ডক্টর জামাল উদ্দিন এফসি, বিশেষ করে যেই হাইলাইটসগুলোর কথা মাননীয় সংসদ সদস্য বললেন, এবং এটিও আমরা জানলাম যে একটা বিকল্প বাজেট প্রস্তাবনাও একটা রেফারেন্সও উনি দিয়েছেন। আপনার কাছে মূলত বিকল্প বাজেট এবং এই যে বাজেটটি প্রস্তাবিত হয়েছে সংসদে, এর মধ্যে কোন জায়গাতে আপনি কিছু গ্যাপ দেখতে পাচ্ছেন? আমরা যে বিকল্প, ধন্যবাদ আপনাকে, মাননীয় সংসদ সদস্য, উনি আবার কলেজের প্রিন্সিপাল ছিলেন, সুতরাং উনি তো আমাদের টিচারের মতো। তো সেই ক্ষেত্রে ওনার যে অ্যাপ্রোচ, আমি ধন্যবাদ জানাই। আমরা 2015 সালে বাংলাদেশ ইকোনমিক অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি হই। জেনারেল সেক্রেটারি হওয়ার পরে আমাদের একটা এজেন্ডা ছিল যে আমরা অনেক আগের থেকে মনের মধ্যে পুষতাম যে আমরা একটা বিকল্প বাজেট তৈরি করব। সরকার যে বাজেটটা দেয়, সেই বাজেটের আগে, কমপক্ষে 15 দিন আগে, আমরা এই বছর আমরা ওই সময়তে দিতে পারি না, আর একটু দেরি হয়েছে, কিন্তু 15 দিন আগে মিনিমাম আমরা এই বাজেটটা প্রেজেন্ট করতাম। সেটাও করতাম যে আমাদের যে বক্তব্য হলো যে বাংলাদেশের যে সংবিধান, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত যে সংবিধান, সেই সংবিধান হবে আমাদের বাজেট প্রিপারেশনের ভিত্তিমূল। সংবিধানের মধ্যে যে নীতিমালাগুলো আছে, মানবিক নীতিমালাগুলো আছে, সেগুলোর ভিত্তিতে, মানে আমাদের দেশ স্বাধীন হয়েছে ইনকাম ইনইকুয়ালিটির এবং 6 দফা, যে ঐতিহাসিক 6 দফা যেটা বঙ্গবন্ধু সাবমিট করেছিলেন, সেই 6 দফা হলো একটা মুক্তি সনদ, ম্যাগনা কার্টা,
এই মেঘনা কাটা মুক্তি সনদকে ভিত্তি করেই কিন্তু বাংলাদেশের মানুষ পরবর্তী পর্যায়ে এক দফায় রূপান্তরিত হয় এই দাবি স্বাধীনতা সংগ্রাম। সেখানে সাম্য ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠা করা, 6 দফার মধ্যে আপনার রাষ্ট্র মালিকানের দিন যে বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো আছে এগুলোকে জাতীয়করণ, এটা একটা দাবি ছিল 6 দফার অন্যতম দাবি। এবং এটা কেন করা হয়েছিল? এই সম্পদের পুনর্বন্টন, জনসাধারণের মধ্যে আয়ের বৈষম্য, তারপরে আপনার অন্য যত রকমের বৈষম্য আছে এগুলোকে দূর করার পর তাহলে হবে একটা বাংলাদেশে একটা সামাজিক বৈষম্য দূর হবে। এগুলো দূর করার নিমিত্তে ওই দফা করা হয়েছিল। সেটার ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন হয় এবং ওই যে সংবিধানের নীতি, সেই নীতির ভিত্তিতেই আয় বৈষম্য দূর করা প্রথম দায়িত্ব। এবং সেখানে ওইটা করতে গেলে বাজেট একটা ইনস্ট্রুমেন্ট, একটা দলিল, অঙ্কের ফিগার, যেটা দিয়ে আমরা ঘোষণা করব যে আমাদের কিভাবে আমরা মানে বিভিন্ন গোত্রের মধ্যে, সমাজের বিভিন্ন স্তরের লোকজনের মধ্যে নিম্ন আয়, মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত এদের যে ইনকামের যে ইনইকুয়ালিটি, সেই বৈষম্যটা দূর করার জন্য বাজেট একটা হাতিয়ার হিসেবে কাজ করবে। সেটার ভিত্তিতে দেখা গেছে যে ইনকাম যে কালেকশন করবে সেই কালেকশনটা, ইনকাম ট্যাক্স আপনাদের অবগতির জন্য সবাই আপনারা জানেন 1922 সালে ব্রিটিশ গভর্নমেন্ট প্রথম এই দেশে ইনকাম ট্যাক্স আইন চালু করে। ব্রিটিশের সেই আইনকে ভিত্তি করে পাকিস্তান হওয়ার পরে পাকিস্তান 1947 সালে ওই আইনকে অ্যাডপ্ট করে। সেই আইনের কিন্তু কোনো রকমের শুধু দাড়ি কমা ছাড়া, নাম চেঞ্জ ছাড়া আর কোনো পরিবর্তন তেমন হয়নি, মানে কিছু হয়নি। এটা 1984 সালে প্রেসিডেন্ট এরশাদ মার্শাল ল দেওয়ার পরে উনি একটা চেঞ্জ করছেন, তাও দাড়ি কমা, কিন্তু আপনার কোনো রকমের স্ট্রাকচারাল কাঠামোগত কোনো চেঞ্জ হয় নাই। যেই কারণে মানে আপনার আমরা যদি কম্পেয়ার করি অন্যান্য দেশের সাথে, যেমন ভিয়েতনাম 1975 সালে তারা আমেরিকান থেকে স্বাধীন হয়। স্বাধীন হওয়ার পরে তারা কিন্তু তাদের আইন কানুন চেঞ্জ করছে। সাউথ কোরিয়া আপনার 1965 সাল থেকে 64-65 সাল থেকে সাউথ কোরিয়ার যে ট্যাক্সের আইন ছিল সেটা তারা কিন্তু চেঞ্জ করে নিজেদের মতন করে বানিয়েছে। আপনাদের বিকল্প বাজেটে তাহলে বৈষম্য একটা সিগনিফিক্যান্ট ফ্যাক্টর ছিল। এবং এছাড়া সরকার যে সমস্ত জায়গা থেকে ইনকামগুলো করে ওই ব্রিটিশের কোড অনুযায়ী, সেই কোড এখনও কিন্তু চেঞ্জ হয় নাই। আচ্ছা, সেই অনুযায়ী অনেকগুলো আমরা 27টা আইটেম ঠিক করছি, তার থেকে বেশি। এবং এগুলাতে এই কোডের ভিতরে নাই। এখান থেকে আপনার আয়ের মানে বৃদ্ধির জন্য প্রস্তাব ছিল। তার মধ্যে একটা হলো কালো টাকা উদ্ধার করা, মুদ্রা পাচার বন্ধ করা। এটা ব্যাংকের থেকে টাকা লোন নিয়ে যারা টাকা পাচার করছে সেই টাকা উদ্ধার করে আনা, তাকে এইটার জন্য এখানে প্রায় 2.5 থেকে 3 লক্ষ হাজার কোটি টাকা আমরা বাজেটে রাখছি। এটা হলো অতিরিক্ত কালেকশন হবে। এটা মেইন সোর্স না। অন্যান্য সোর্সের মধ্যে যেমন আপনার ধরেন হসপিটালগুলোর যে সরকারি ছাড়া বেসরকারি যে হসপিটালগুলো গ্রো করছে, এই হসপিটালগুলোতে তারা 4 থেকে 5 গুণ বেশি আপনার চার্জ করে এবং একই মেশিনের ব্যবহার করে বিভিন্ন রোগীর প্রত্যেকটা দিনে। এটা নিয়ম হলো, এটা অ্যাকাউন্টেন্সি বা ইকোনমিক কোনো ইয়েতে পারমিট করে না। প্রত্যেকটা রোগীর এগেনস্টে 3000 টাকা চার্জ করতেছে আপনার। এই যে মনে করেন ইউনাইটেড হসপিটাল, তারপরে আপনার এই যে বড় বড় যে হসপিটালগুলো আছে নাম না বলে, এরা কিন্তু আপনার এই চার্জগুলো করতেছে মানুষের উপরে। এটা একটা বিরাট, এবং এরা ক্যাশ টাকায় আপনার ইনকাম ফিটা নেয়। এটা যদি অ্যাকাউন্ট পে চেকের মধ্যে দিত তাহলে তারা এটা ট্যাক্সের আওতায় আসতো। এই অবজারভেশনগুলো আপনারা ওই ডকুমেন্টে এগুলো সব আছে, সব আছে। তারপরে আপনার ধরেন এই ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে যে লাইসেন্স, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিকে যে লাইসেন্স দিতেছে, এটা রিনিউয়াল ফি এটা বাড়ানো উচিত প্রতি বছর। সরকারের ট্যাক্স যেরকম অন্যান্য জায়গায় বাড়তেছে, এইসব জায়গায় কিন্তু বাড়তেছে না। তার মানে এরা
অতিরিক্ত টাকা, কালো টাকা জন্ম দিয়া এগুলাকে কিন্তু বিদেশে পাচার করতেছে। এই জায়গা থেকে আপনি নিতে পারেন, হসপিটাল থেকে নিতে পারেন, তারপরে আপনার যে কালো টাকা জন্ম সৃষ্টিকারী যে সমস্ত আরও সোর্সেস আছে সেখান থেকে আপনি নিতে পারেন। এগুলা দিয়ে করলে আমাদের বিশ্বাস এটাগুলো ইনকামের সাইডে, খরচের সাইডে গভর্নমেন্টের যে খরচ এবং ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার এবং রেভিনিউ এক্সপেন্ডিচার অপারেশনাল এক্সপেন্ডিচার বলা হয় এটাকে, সরকার পরিচালনা ব্যয়। সেই এটাতে আপনি যদি বাজেটে দেখেন, এটা হলো রেশিও হলো, বর্তমান রেশিও হলো পরিচালনা ব্যয় হলো 70% আর ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার হলো 30%। তাহলে এটা কিন্তু নর্মালি গরিব দেশের জন্য, বাংলাদেশের মতন গরিব দেশকে উন্নত দেশ করতে হলে তাহলে এটার প্যাটার্নটা চেঞ্জ করতে হবে। এই রেশিওর প্যাটার্ন চেঞ্জ করতে হবে। 70% হবে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, 30% হবে রেভিনিউ এক্সপেন্ডিচার। এবং এখানে উল্টা হয়ে গেছে। তারপর ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্সে ডাইরেক্ট ট্যাক্স হওয়া উচিত 60% আর 40% হওয়া উচিত আপনার ইনডাইরেক্ট ট্যাক্স। ওইটাই রুট অফ অল ইনইকুয়ালিটি ক্রিয়েশন। সেখানে আপনার ভ্যাট দেওয়ার মধ্যে দিয়া, ভ্যাট কিন্তু আপনার যার রোজগার 10,000 কোটি টাকা, উনিও 15% ভ্যাট দিতেছেন, আবার একটা রিক্সাওয়ালাও কিন্তু 15%। আমি একটা বিরতিতে যাব, তার আগে মাননীয় সংসদ সদস্য একটু আমি ইন্টারভেন করতে বলবো এখানে। সেটা হচ্ছে স্যার, এই যে ডক্টর জামাল উদ্দিন যেই প্রস্তাবনাগুলো বা অবজারভেশনগুলো শেয়ার করেছেন সরকারের কাছে বা আপনাদের কাছে, এর পাশাপাশি আমরা প্রতিনিয়ত অর্থ মন্ত্রণালয় বা প্ল্যানিং কমিশন থেকে দেখি তারা বিভিন্ন সমাজের স্টেক হোল্ডারদের সাথেও মত বিনিময় করেছে বাজেট ঘোষণার আগে। সেখানেও কিছু সাজেশন ছিল, এখানেও কিছু সাজেশন আছে। এগুলো স্যার ইনকর্পোরেটেড হওয়ার সুযোগ, এগুলো আমরা লিখিত আকারে মাননীয় অর্থমন্ত্রী দিয়েছেন এবং এনবিআর চেয়ারম্যানকে আমরা সেই ক্ষেত্রে স্যার এই ক্ষেত্রে 1 মাস আগে দিয়েছি। বিষয়ে আমাদের মাননীয় সংসদ সদস্যদেরকে নিয়ে ওয়ার্কশপ হচ্ছে এবং প্রত্যেকটা মন্ত্রণালয়ের যে সংসদীয় কমিটি আছে, যেমন আমাদের যে কমিটিটা, এটা 12 তারিখে দুপুর 1টা থেকে 4:30 পর্যন্ত 2 সেশনে এটা নিয়ে আলোচনা হবে। আমাদের ডক্টর জামাল উদ্দিন সাহেব অত্যন্ত বিজ্ঞ মানুষ, উনি বেশ কয়েকটা জায়গা ধরেছে। এটা এই বাজেটে আমি বিরতিতে যেহেতু যাবেন, আমি এরপরে আপনি বলেন, অসুবিধা নেই। এই বাজেটে আরও কয়েকটা দিক আমার কাছে মনে হয়েছে। সেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো খেলাপি ঋণ, 2.2 লাখ কোটি টাকা। এই যে খেলাপি ঋণগুলি পত্রপত্রিকায় আসে, কোম্পানির নাম আসে, কিন্তু মালিকের নাম আসে না। সাংবাদিকরা কিন্তু মালিকের নাম উল্লেখ করে না, মালিকদের সাথে তাদের যোগাযোগ আছে। এই যে খেলাপি ঋণ 2.2 লাখ কোটি টাকা, এটা যদি উদ্ধারের জন্য মামলা আছে অর্থ ঋণ আদালতে 1,78,277টি, এবং তাদের কাছে আছে টাকা, মামলা হয়েছে 72,543টি, আর টাকা পাওয়া যাবে 1,78,277। তাহলে এই যে খেলাপি ঋণের যে টাকাগুলো, এই টাকাগুলো উঠানোর জন্য আইন সংশোধন করতে হবে। আইনের কারণে, আইন পরিবর্তন না হওয়ার কারণে এই সকল খেলাপি ঋণধারী ব্যক্তিরা সুযোগ পাচ্ছে। লিভ টু আপিল পর্যন্ত গিয়ে 5 বছর 10 বছর তারা এইভাবে লিঙ্গারিং করে করে সময় পার করে যাচ্ছে। সেই কারণে আইনটা পরিবর্তন করে তাদের এই সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করে সরকারের নিয়ন্ত্রণে এনে এরপরে বেসরকারি লোকদের কাছে বিক্রি করুক, টাকা আসবে, এই টাকা উঠে যাবে। এই টাকা যদি আজকে উঠতো, তাহলে আমাদের তো এই বাজেটের এই চাপ, যে চাপটা আমরা মনে করি, বাজেটটাকে আমরা মোটামুটি ভালো বলতেছি, খুব ভালো বলতে পারতেছি না, কারণ সিংহভাগ টাকা সুদ দিতে হইতেছে। আমাদের এই ক্ষেত্র তৈরি করতে হবে ইনকামের, এবং আয় বৃদ্ধি বাড়াইতে হবে। সেখানে আমাদের বিদেশি রেমিটেন্সটা বাড়াইতে হবে। এবং আপনারা দেখছেন পত্রপত্রিকায় বেশ কত হাজার পাসপোর্টের ভিসা লাগার পরেও তারা মালয়েশিয়া যেতে পারলো না। এর পিছনে যে ব্যক্তিগুলো জড়িত তাদের তো শাস্তি হওয়া দরকার অবশ্যই। আর আমরা সংসদে 350 জন মাননীয় সংসদ সদস্য আছি। আমার তো মনে হয় এই যদি নামে তালিকা আসে
20টা ঋণ খেলাপি তো সর্বোচ্চ, নামের তালিকাতে তো আমরা উপরে যেতে পারি। এই বিষয়টা হ্যাঁ, নিয়ে আমাদের এটা সুনির্দিষ্টকরণ করা উচিত। অবশ্যই আমরা আরো কথা কোন বলবো। ব্যক্তিরা এই বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রাকে টুটি ধরে আটকে রাখছে। রাইট, এই বিষয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে অর্জন, আলো আলাপ সেই করব, অর্জনগুলিকে ধ্বংস করার জন্য তারা ব্যস্ত। রাইট, আমরা ফিরে আসছি স্যার আলোচনায়, এবং দর্শক যারা আমাদের সাথে আছেন নিশ্চয়ই এই অনুষ্ঠানেই থাকবেন আমাদের সাথে। লিটল টাটা মাই টিভি সংলাপে বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি জামিল আহমেদ। আজকে আমাদের সাথে দুজন বিশিষ্ট ব্যক্তিত্ব আলোচনায় আছেন, ডক্টর জামালউদ্দিন আহমেদ, বাংলাদেশ অর্থনীতি সমিতির সহসভাপতি, এবং মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আব্দুর রশিদ। স্যার, আমরা বিরতিতে যাবার আগে যেই আংশিক আলোচনায় আপনার সাথে ছিলাম, সেখানে আমরা আরেকটু তথ্যপত্র যোগ করতে চাই। সেটি হচ্ছে যে গত কয়েক সপ্তাহ ধরেই আমরা যখন আলাপ করছি, আমাদের অনেক দর্শক শ্রোতা যারা আমাদেরকে ফোন করে তথ্য জানিয়েছেন, প্রশ্ন করছেন, তাদের সকলের কনসার্ন হচ্ছে বাজেট ঘোষণা হলেই বিভিন্ন জিনিসের দাম দ্রুত বেড়ে যায়, যেগুলোর কথা বাড়ার কথা না। যেহেতু বাজেট অ্যানাউন্স হয়েছে, এমন একটা ধারণা যে বাজেটের দাম বাড়বেই। এতে করে জনমনে একটা শঙ্কা তৈরি হয়েছে। সামনে কোরবানি ঈদ আসছে, সামগ্রিকভাবে এটিকে আপনি কিভাবে দেখছেন চ্যালেঞ্জ হিসেবে? না, এই বাজেটে তো এবার সুনির্দিষ্টভাবে 30টা পণ্যের দাম কমবে, সেটা কিন্তু অলরেডি ডিক্লেয়ার্ড। কাজেই এবারের বাজেটে কিন্তু যে পণ্যের দাম কমবে আর যে পণ্যের দাম বাড়বে, আমি মনে করি এটা সঠিক সিদ্ধান্তই হয়েছে। এবং যে পণ্যগুলির দাম কমবে সেটা আগে থেকেই বলা হচ্ছে, আর যেগুলি বাড়বে, যেটা আসলে আমাদের একদম গ্রামে গঞ্জের যে আমরা আপনাদের যে মধ্যবিত্ত বলেন, নিম্ন মধ্যবিত্ত বলেন, তাদেরকে আক্রান্ত করবে না। ফ্রিজ, এসি, এয়ার কন্ডিশন এগুলি বাড়াইছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন এমন পর্যায়ে নিয়ে গেছে। আপনি জানেন যে এই যে মসজিদগুলো, এগুলি কিন্তু আগে চট বিছায়া নামাজ পড়তো, এবং পরবর্তীতে নেত্রী দেশ যে পর্যায়ে নিল, টাইলস চলে আসলো, ইলেকট্রিক ফ্যান চলে আসলো। এখন কিন্তু গ্রামের মসজিদগুলিতে এসি লাগাচ্ছে, সেই এসির দামও কিন্তু বাড়ছে। এখন মজার ব্যাপার হলো, এই মসজিদগুলি এত উন্নয়নের পিছনে কি শক্তি কাজ করছে। এখানে আমার সংসদীয় এলাকায় আমার মাত্র 4.5 মাসে আমি 1,80,00,000 টাকা বিতরণ করলাম 66টা মসজিদে। প্রতিটা মসজিদে 3 লক্ষ করে টাকা দিতে হয়েছে। এবং এখন সাধারণ মানুষ বলে যে আমরা তো আগে হাট বাজারে গিয়া মসজিদের উন্নয়নের জন্য উঠাইতাম, অর্থ কালেকশন, ধর্মসভা করতাম, সেখান থেকে টাকা আসতো। এখন তো আমাকে নেত্রী দেয়। আমি তাহলে তো আপনারা অলস হয়ে গেলেন, এই জন্য দায়ী কে? বলে যে মাননীয় প্রধানমন্ত্রী। এই জন্য দায়ী তার মাননীয় প্রধানমন্ত্রী না। এখন যে সকল জিনিসের দাম, আর আপনি বাজারে কিন্তু আপনি দেখেন এই বাজেট ঘোষণার পর বাজার কিন্তু এখন পর্যন্ত স্থিতিশীল আছে। যে 30টার দাম কমবে তারাও অ্যালার্ট হয়ে গেছে, আর যে 30টার দাম বাড়বে তারাও অ্যালার্ট হয়ে গেছে। আমার মনে হয় এই বাজেটের পরবর্তী 1 মাসের ভিতরে এটা, আর আপনাকে বুঝতে হবে যে এটা আসলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা কোন দেশে না হয়েছে। একটা দেশ তো ভাই করতে হবে, কারণ ডলারের যে সংকট, ডলারের যে মূল্য, ডলার এখন পাওয়া যাচ্ছে না। আজকে আমার ওই যে কানাডিয়ান ডলারের জন্য আমার ছেলের ওখানে যোগাযোগ করলাম, সেখানে কানাডিয়ান ডলারও প্রায় 92-93 টাকা চলে আসছে। আমাদের এই ডলারও 117, কিন্তু বাইরে কিন্তু দাম বেশি। তো কাজে আন্তর্জাতিক বাজারে সব কিছুই আমাদের পারচেস করতে হয় ডলারের মাধ্যমে, ডলার এক্সচেঞ্জ করে পারচেস করতে হয়। যার কারণে এটা কিন্তু বাংলাদেশ না, শুধু সারা বিশ্বের একটা ইম্প্যাক্ট। তো আমাকে দেখতে হবে যে আমি যখন রাস্তা দিয়ে হাঁটতেছি আমার রাস্তাটা কোন পর্যায়ে আছে। আমি যখন ডাইন পাশে তাকাচ্ছি তখন 5 তলা শিক্ষা ভবনের, শিক্ষা মন্ত্রণালয়ের যে ভবনগুলো, মাদ্রাসাতে যে ভবনগুলো, আমি যখন হাঁটি তখন পদ্মা সেতু দিয়া, তখন আমি দেখি রেল লাইনে উপর দিয়ে রেল যাচ্ছে। আমি যখন ঢাকা শহরে আমি যাচ্ছি তলদেশ দিয়া, আমি কর্ণফুলী টানেল দিয়ে হাঁটতেছি। অতএব দেশ কিন্তু এগিয়ে গেছে। এবং মাননীয় নেত্রী একটা কথাই বলে যে আমি বড়শি ছাড়ছি, বড়শিতে আধার দিছি, মাছ আসবেই। অতএব উনি যে সমস্ত মেগা প্রকল্প করছে, সাময়িক আমাদের কষ্ট হচ্ছে। কিছু কিছু অর্থনীতিবিদরা বলছে যে সঠিকভাবে যদি বাজেটটি পুনর্মূল্যায়ন করে সুন্দর একটা বাজেট দিলে আগামী 2 বছরের ভিতরে
এই রিজার্ভের ব্যাপার বলেন আর অন্য অন্য ঋণ বলেন, এটাকে একটু কন্ট্রোলে আনা সম্ভব হবে। আমি ওই ঋণ খেলাপিদের টাকা ব্যাক করা যায়। এই ক্ষেত্রে আমি একটু ডক্টর জামালউদ্দিনের মতামত নেব। সেটি হচ্ছে স্যার, এই যে আপনি নিজ মিডিয়াতে লক্ষ্য করেছেন যে বাজেটের ঘোষণার সাথে সাথে এটা ঢালাওভাবে মানুষের মধ্যে বাংলাদেশে কমন টেন্ডেন্সি, বিশেষ করে ঈদের আগে এরকম বাড়িয়ে দেওয়ার টেন্ডেন্সি থাকে। যদিও এটাকে কন্ট্রোল করা সম্ভব, মাননীয় সংসদ সদস্য বলছেন। প্লাস অলসো ঋণ খেলাপিদের কথাটা উনি বারবার গুরুত্ব দিয়েছেন। আপনার কিছু মতামত যদি যোগ করেন এই ক্ষেত্রে। দেখুন, আমাদের সমস্যা ধরেন আভ্যন্তরীণ সমস্যা একরকম, বহির্বিশ্বের সমস্যা আর এক রকম। এখন যে সমস্ত প্রবলেম মূল সৃষ্টি হয়েছে বিদেশে, যেমন ডলারের প্রাইস, সেটার কারণে আপনার ডলারের দাম বাড়তেছে, তারা ডলারকে এক্সপেন্সিভ করে ফেলছে। মানে এটা আমেরিকার পদ্ধতি, ইন্টারেস্ট রেট তারা বাড়ায়া। এটাতে হবে কি, আমেরিকান ডলারে আপনি এলসি খুলতেছেন, যারা আমদানি নির্ভর দেশ, আমরা তো আমাদের আমদানি নির্ভর আছে, কিন্তু আমাদের আরেকটা স্ট্রেংথও আছে, শক্তি আছে। সেটা হলো যে বাংলাদেশে কিন্তু শহরের লোক ম্যাক্সিমাম 20%, 20 থেকে 25% হতে পারে, আর বাকিগুলা কিন্তু 75% হলো শহরের বাইরে, গ্রামে। তো গ্রামের লোকের খাদ্য অভ্যাস যেটা, সেই খাদ্য অভ্যাসে তারা তাদের উৎপাদিত জিনিসপত্র দিয়ে খাওয়া দাওয়া করে, তাদের আমদানি নির্ভর আইটেম কম, এবং ঢাকা শহরে যারা থাকে তারা আমদানি নির্ভর। এটার সংখ্যা কিন্তু পার্সেন্টেজ লেস দেন এই 20%-এর ভিতরে শহরে সবাই কিন্তু উচ্চ আয়ের লোক না। তার মানে এটা বিভিন্ন স্তরে আছে। উচ্চ আয়ের লোক আছে হয়তো 5%, আর বাকি যে 15%, সেই 15% তো মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং গরিবও আছে। এই যে লোকগুলা, এদের জন্য প্রবলেম হচ্ছে। এরা কারণ এটা আমদানি নির্ভর অনেক জিনিসের উপরে ডিপেন্ডেন্ট আছে তারা। সেটা বাংলাদেশের বড় সমস্যা না। বড় সমস্যা হলো বাংলাদেশে বিদেশ থেকে যে টাকাটা অফিসিয়াল চ্যানেলে আসে, টাকা বলা হয় 47% আসে লিগ্যাল চ্যানেলে। টাকাটা যখন ঢুকে তখন এটা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে ঢুকে। আর যদি আপনি হুন্ডির মাধ্যমে বাইরে 53% জানতেছেন, সেটা কিন্তু সরকারের কোনো কন্ট্রোল নাই ওখানে। স্যার, বাজেটের সাথে যে মূল্যবৃদ্ধির সংখ্যাটা, এটা কিভাবে অ্যাড্রেস করা যায়? বাজেটের সাথে মূল্যবৃদ্ধির এটা বন্ধ করার 2-3টা। একটা হলো যেই সমস্ত রেগুলেটরি এজেন্সিগুলো আছে, যেমন আপনার ধরেন বাণিজ্য মন্ত্রণালয়ের কম্পিটিশন কমিশন, তারপরে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে ইন্স্যুরেন্স রেগুলেটরি অথরিটি, শেয়ার মার্কেটে শেয়ারের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, তারপরে আসেন আপনার ধরেন জাতীয় রাজস্ব বোর্ড ইনকাম করতেছে, সেইটা একটা বিরাট একটা অংশ, 4,80,000 কোটি টাকা এবারেই বাজেটে আছে। তার মানে তাদের একটা বিরাট চ্যালেঞ্জ এই ওয়ার্কফোর্স দিয়া এইগুলাকে, এই যে প্রবলেমগুলো, এটা তো আভ্যন্তরীণ সম্পদকে আহরণ করা। বলা হয় যে বাংলাদেশে এখন যে পার ক্যাপিটা ইনকাম যে 2,600 অথবা $2,700 হয়েছে, সেটা দিয়ে যদি হিসাব করা হয় তাহলে কমপক্ষে এই দেশে 4 কোটি থেকে 4.5 কোটি লোক ট্যাক্স দেওয়ার মতন ক্ষমতা রাখে। অথচ ট্যাক্স দিচ্ছে কত জানে? অনলি 40% লোকে রিটার্ন সাবমিট করে, 40 লাখ লোকে রিটার্ন সাবমিট করে, আর ট্যাক্স দেয় 30, মানে ম্যাক্সিমাম 25 থেকে 30 লাখ লোকে এটা দেয়। এই যে অবস্থাটা, এই অবস্থাটাকে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ ক্যান প্লে এ ভাইটাল রোল। সে ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করতে পারে এই ট্যাক্সগুলা আনআর্ন, যে গভর্নমেন্টের আনআর্ন যে ট্যাক্স, সেটাকে অফিসিয়াল চ্যানেলে আনা। একই সাথে যে ব্যাংকিং সেক্টর রিফর্ম, যে ব্যাংকিং সেক্টরে উনি যেটা বললো যে এটা তো সারা দেশের একটা বক্তব্য। সেটা হলো যে একসময় যেই ডিফল্ট লোন ছিল তার থেকে এখন বেড়ে প্রায় 1,00,000 কোটি টাকা উঠে গেছে, 1,000 কোটি থেকে 1,00,000 কোটি। এটা তো কিন্তু এটা সহজ জিনিস না।
তার মানে ব্যাংকে যে রেগুলেটরি ফাংশনটা, ব্যাংকের যে রেগুলেটরি, এখানে কেন্দ্রীয় ব্যাংকের আন্ডারে যেগুলো থাকে, কেন্দ্রীয় ব্যাংক যদি এত কাজ ডিল করতে না পারে তাহলে ব্যাংকিং কমিশন করতে পারে। ব্যাংকিং কমিশন তৈরি করে, রেভিনিউ কমিশন তৈরি করে, রেভিনিউ ডিপার্টমেন্টের যদি ওই ক্যাপাসিটি না থাকে তাহলে রেভিনিউ একটা কমিশন করেন, করিয়া এক্সপার্টদেরকে দিয়া সাজেশন দেন এবং এটা সংসদীয় কমিটিতে প্লেস করো। আমরা রিসেন্টলি যেটা দেখলাম যে দুটো ব্যাংকে মার্জ করা হয়েছে, এটা কি একটা মার্জারি যে পলিসি, এটা পলিসি হইতে পারে, এটা সলিউশন, এটা প্লাস মাইনাস বোথ, সাকসেস স্টোরি ফেলিউর অনেক আছে, কিন্তু এটা একটা পদ্ধতিগত দিক। ব্যাংক যখন চলতে পারতেছে না সে আরেকজনের সাথে মিশবে, কিন্তু সেটা আবার আপনি জোর করে যদি মিশান তাহলে কিন্তু এটার ফল অন্যরকম হবে। বাংলাদেশেও এটা সাকসেস স্টোরি আছে, যেমন 1972 সালে যখন 71 সালে যখন 16 ডিসেম্বর স্বাধীন হলো, 72 সালের সরকার তখন আপনার বঙ্গবন্ধু এই সমস্ত রাষ্ট্রায়ত্ত করলো। রাষ্ট্রায়ত্ত করার পরে ওই সময় ওইটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ মার্জার, 4টে রাষ্ট্রায়ত্ত ব্যাংক নিল, তারপরে আপনার শিল্প ব্যাংক, শিল্প ঋণ সংস্থা এগুলোকে রাষ্ট্রায়ত্ত করলো, কৃষি ব্যাংকে রাষ্ট্রায়ত্ত করলো, সেটাকে চালিয়ে গেল এবং সেটার মধ্যে দিয়ে সেটাও একটা রিফর্ম প্রসেস। তার পরবর্তীকালে আবার রিফর্ম যখন হয় আবার 1984 সালের দিকে, তখন আবার একটা চেঞ্জ হলো। চেঞ্জ হওয়ার মধ্যে দিয়ে প্রাইভেট ব্যাংকগুলো জন্ম হলো, এদের সংখ্যা এবং এদের কম্পিটিটিভ বাজারে কাজ করতে থাকলো এবং সেই প্রাইভেট ব্যাংকের যে ক্রিয়েশনটা, সেই ক্রিয়েশনের পরবর্তী পর্যায়ে রুলস রেগুলেশনগুলা অনেক শিথিল করে যে সমস্ত লোক ব্যাংক চালাইতে পারে না তারাও ডাইরেক্টর বানাইয়া লাইসেন্স দেওয়া হলো এবং সেই দেওয়ার মধ্যে দিয়ে এখন তার যে ক্যাপাসিটি সেটা উনি চালাইতে পারে নাই এবং এখানে সুশাসনের অভাব ছিল। সেই সুশাসনের অভাবের কারণে এগুলো অনেকে প্রবলেমে পড়ছে। এটার কারণেই কিন্তু আপনার ব্যাংক মার্জারের প্রশ্ন আসছে। এটা বিশ্বব্যাপী একটা চলমান প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সাকসেস স্টোরি আছে। স্যার, এটার যে আইনগত দিকগুলোকে সংস্কার করা, যেটা স্যারও বললেন যে বছরের পর বছর এটি জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে তারা একটা সুযোগ নিয়ে যাচ্ছে। জুডিশিয়ারি ওইতে বললাম প্রথমে, তো আমি বলছি যে আমাদের যে আইন কানুন ব্রিটিশের তৈরি 1881 সালের নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট দিয়া এখনও আমাদের দেশ চলতেছে। আরও বহুত আইন আছে সম্পত্তি সংক্রান্ত, তারপর অন্যান্য যত রকমের আইন আছে, সেই আইনগুলা বহু পুরানো এবং এগুলাকে আপডেট করা উচিত এবং অনেক কিছুটা আপডেট করেছে, কিন্তু সময়ের প্রয়োজনে এখনকার প্রতিযোগিতামূল্য বিশ্বে টিকে থাকার জন্য যেটা দরকার, যে রিফর্ম, সেটা আমরা এখনও করতে পারি নাই এবং এটা করার জন্য আমরা বলি যে সংসদীয় কমিটিগুলো যদি সঠিকভাবে কার্যকর থাকে এবং ওনাদের রেকমেন্ডেশন, আমেরিকাতে আপনার যে কংগ্রেসের যে রিভিউ হয়, আমি অনুরোধ করব আমাদের সংসদ সদস্যদেরকে এটা নিয়ে ট্রেনিং দেওয়া উচিত প্রথমে, তারপরে অনেকের এক্সপার্টিজ আছে কিন্তু উনি প্রথমবার যিনি হয়েছেন উনি তো আর এত নিয়মকানুন জানেন না, ওনাকে ওই ট্রেনিংয়ে দিতে হবে। ওই সমস্ত জায়গায় যায় ওদেরকে হিয়ারিংগুলো কীভাবে হয় সংসদীয় কমিটিতে, ওখানে সংসদীয় কমিটিতে এবং বাইরের এক্সপার্টও নেওয়া হয়। বাইরের এক্সপার্টরা লেকচার দেয়, তারা থিওরিটিক্যাল পার্ট ইয়ে করে, তারপর প্র্যাকটিক্যালি যারা ব্যাংক চালাইতেছে এই ব্যাংকারদেরকে এবং এই যে ইনস্টিটিউশনগুলো হেড, বিভিন্ন কর্পোরেশনের চেয়ারম্যান এবং কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর, কোম্পানির চেয়ারম্যান, এদেরকে এবং রেগুলেটরি ইনস্টিটিউশনগুলোর চেয়ারম্যানদেরকে ওগুলাতে হিয়ারিংয়ে তারা অ্যাটেন্ড করবে। যেমন আপনার আমাদের কনস্টিটিউশনে আছে যে এখনও আমাদের পার্লামেন্ট মেম্বাররা বিভিন্ন সময় দেখা গেছে একটা কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর হইতেছে, কিন্তু এটা কনফ্লিক্টিং। সেটা হলো উনি আপনার স্বাস্থ্যমন্ত্রী অথবা বিমানমন্ত্রী, উনি যদি বিমানের বোর্ডের চেয়ারম্যান হয় এটা কিন্তু কনফ্লিক্টিং হবে ওনার জন্য। উনিও এখানে ওই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা স্ট্যান্ডিং কমিটির কাছে হিয়ারিং দিবে, সেখানে উনি কিভাবে এটার চেয়ারম্যান হয়। বিমানের যে ফেলিউরটা, সেই ফেলিউরটা তো সংসদীয় কমিটির যে সদস্যগুলো আছে ওনারা বিভিন্ন রকমের প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তর ওনাকে বিমান মন্ত্রী হিসেবে উনি ওখানে উত্তর দিতে হবে, যে কোনো মন্ত্রণালয়। যার মানে ওখানে কিন্তু লাইন অফ ডিফারেন্স, কাজের পরিধি আলাদা, এবং সেই ক্ষেত্রে আপনাকে এটা এনশিওর করতে হবে। তখন যদি আপনি করেন, সংসদীয় কমিটিগুলো যদি সঠিকভাবে চলে, সংসদ ভালোভাবে চলবে, তখন কিন্তু জবাবদিহিতে আরও প্রশ্নটা অনেক
মানে পাবলিকলি Right. জানবে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি একটা সিগনিফিকেন্ট রোল প্লে করতে পারে, যেটা কিছুটা আপনিও বলেছিলেন এর আগে। ডক্টর জামাল উদ্দিন সেখানেই একটা সাপ্লিমেন্ট করেছেন। স্যার আপনি একটু মন্তব্য করলে এটা আমি একটু আমি ওনার বক্তব্যর সূত্র ধরে উনি একটা সোর্স দেখাইছে, সেটা হলো এই মেডিকেল কলেজগুলো, হাসপাতালগুলো, ঢাকা মেডিকেল, বঙ্গবন্ধু মেডিকেল, এখানে একটা রোগী যে অপারেশনের যে ফি তার চেয়ে প্রায় 4 গুণ 5 গুণ বা 6 গুণ পর্যন্ত যায়। এবং বিশেষ করে আমি নাম বলবো না, যে একটা রুগী ভর্তি হইলে পরে ডেইলি 80,000 90,000 1 লাখ পর্যন্ত মিটারে যায়। এই জন্য কি 30 লাখ, বাংলাদেশ 40 লাখ, সেটাই, 30 লাখ 40 লাখ করে পেমেন্ট করে আসছে। তাকে দিতে হয়। পাশাপাশি তারা সরকার থেকে আবার লোন নিয়ে রাখছে। তো এই ডাবল সুবিধা, একদিক দিয়ে জনগণকে শোষণ করতেছে, আরেক দিক দিয়ে সরকারের টাকা নিয়ে ফেরত দিচ্ছে না, এবং তারা আবার ঋণ খেলা রোগীদের কাছ থেকে ক্যাশে টাকা নিচ্ছে। এই ইনকামের সোর্সটা বাড়লেই তো আমাদের বিদেশি ঋণ নির্ভরতা থেকে আমরা হ্রাস পাবো, তাই না ব্যাপারটা? সেটাই। এখানে উনি বললেন পার ক্যাপিটা ইনকাম যেভাবে বাড়ছে, মাথা পিছু আয়, সে অনুযায়ী আয়করের যে প্রদানকারীর সংখ্যা মাত্র 20 লাখ 30 লাখ। তা আমাদের এইটাকে অবশ্যই আয় বৃদ্ধি হলে কিন্তু ঘাটতি বাজেট হবে না। সেটাই। আয় বৃদ্ধি হলে পরে বিদেশি ঋণ নির্ভর বাজেট হবে না। অর্থনীতি সমিতি 27টা দিছে পয়েন্ট বা 17টা দিছে, আমরা 4টা পয়েন্ট অ্যাকসেপ্ট করি না, 5টা পয়েন্ট অ্যাকসেপ্ট করি। এবং সেই সূচক থেকে যদি কিছু অতিরিক্ত টাকা আসে তাহলে বাজেটে তো আমাদের ইটা কমে যাবে, ওই বিদেশি নির্ভরশীলতা তো কমে যাবে। আরেকটা জায়গা দেখেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো 12 টাকা বেতন, সেটাই। আমরাও পড়ে আসছি পাবলিক ইউনিভার্সিটিতে সেটাই। স্টিল নাও। জি স্যার। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 12 টাকা বেতন, আবার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আপনি কি জানেন 12 থেকে 15 লক্ষ টাকা লাগে কিছু কিছু প্রাইভেট ইউনিভার্সিটি, রাইট। 6 থেকে 7 লক্ষ টাকা 4 Minimum. বছরের পর মিনিমাম, হ্যাঁ। তাহলে প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রায় 100 উপরে, তো সেখানেও তো একটা ট্যাক্স বসা উচিত। ওরা ক্যাশ, এটা ক্যাশ ট্রানজাকশন হচ্ছে, ওটা কিন্তু অ্যাকাউন্ট পে চেকের মধ্যে নেয় না। হ্যাঁ, সেটা ক্যাশ নিচ্ছে তারা। ওখানে তো এই কালো টাকা ধরনের সৃষ্টি হচ্ছে। একদিক দিয়ে আমাদের আয়কর দাতার সংখ্যাটা বাড়াইতে হবে, আরেক দিক দিয়ে বিভিন্ন পয়েন্টে আমাদের ইনকাম কিভাবে বাড়ে সেটা করতে হবে। আরেক দিক দিয়ে যে অর্থ ঋণ আদালতে মামলাগুলি জটে আছে 2.25 লক্ষ কোটি টাকা, যেখানে এই 20 জনের কাছে আছে 30,000 কোটি টাকা, 20 জনের কাছে। সেই 20 জনকে গণভবনের ডাইকা মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে বলুক, তোমরা হয় সম্পদ ছেড়ে দাও, সেটাই। পাবলিক সেক্টরে আমি দিয়ে দেই, অথবা আমি রাষ্ট্রে নিয়ে নেই, রাষ্ট্রে নিয়ে এটা আবার বিক্রি করে দেখ পাবলিকের কাছে। অনেক ব্যবসায়ী আছে, ক্ষেত্রে একটা ড্রাস্টিক একটা অ্যাকশন, তাহলে ড্রাস্টিক অ্যাকশন যদি না নেওয়া হয় সেটাই। তাহলে তো আমাদের এই অর্থ ঋণ আদালতেও মামলা আটকে থাকবে। আমরা এখনো লোন নিব, লোন দিব না ফেরত, আমি মামলা করব, লিভ টু আপিল পর্যন্ত যাব, এইভাবে প্রক্রাস্টিনেশন একটা দীর্ঘায়িত করা। সংক্ষিপ্ত বিরতি নিয়ে ফিরে এসে দুজনের কাছ থেকে সমাপনী বক্তব্য বা ক্লোজিং রিমার্কস শুনবো, এবং দর্শক আশা করছি আপনারাও আমাদের সাথেই থাকবেন। লিটল টাটা মাই টিভি সংলাপে সর্বশেষ বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি জামিল আহমেদ। আজকে আমাদের সাথে দুজন আলোচক স্টুডিওতে আছেন, ডক্টর জামাল উদ্দিন এফসি এবং অধ্যক্ষ আব্দুর রশিদ, মাননীয় সংসদ সদস্য। আমরা এই পর্যায়ে ডক্টর জামাল উদ্দিন এফসি আপনার কাছে আসি এক ধরনের আগামী দিনের বাস্তবতা এবং চ্যালেঞ্জ, যেটা আপনারা এতক্ষণ জাতীয় বাজেট এবং অর্থনীতির বেশ কিছু দিক নিয়ে কথা বলেছেন। এটি যখন স্যার বাস্তবায়ন শুরু হবে তখন এই চ্যালেঞ্জগুলো সামনে আসে। বিশেষ করে আপনি নিজেও লক্ষ্য করেছেন, গণমাধ্যমে প্রায়ই আমরা দেখছি যে মে জুন মাসে এসে ইমপ্লিমেন্টেশনের চ্যালেঞ্জ, প্রচুর রাস্তা খোঁড়াখুড়ি সিটি কর্পোরেশনগুলো বা অন্য উইংগুলো এই টাইমে জুন 30-এর মধ্যে কাজ করতে চায়, যাতে করে ব্যাপক জনগণের একটা দুর্ভোগ এখনও ঢাকা সিটিতে আমরা দেখছি রাস্তাঘাট নিয়ে। এটিকে কি স্যার প্রপোর্শনালি অন্য মাসগুলোতেও বাস্তবায়ন করার চ্যালেঞ্জগুলো নেওয়া যায় কিনা? এটা আপনার পাকিস্তান আমলে ব্রিটিশ সময় ব্রিটিশের ছিল এপ্রিল থেকে মার্চের 31, এটা ছিল আপনার ফিসক্যাল ইয়ার। এটা তখন তারা করছে তাদের হিসাবে, পাকিস্তানিরা করছে, পাকিস্তানিরা ওইটাকে চেঞ্জ করে না। কিন্তু ইন্ডিয়া এপ্রিল থেকে আপনার মার্চ পর্যন্ত তাদের ফিসক্যাল ইয়ার রাখছে। পাকিস্তান করছে কেন? পাকিস্তান
ওই এলাকায় সিজনাল যে আবহাওয়া জাতীয় যে বিষয় সেটা কিন্তু আমাদের বাংলাদেশের সাথে মিলে না। আচ্ছা, মিলে না বলেই তারা কিন্তু ওই সময় জুন জুলাই করছে, কিন্তু আমাদের হওয়া উচিত ফিসক্যাল ইয়ারটা জানুয়ারি ডিসেম্বর। তাহলে আপনার এই কালেকশন ট্যাক্সের এই সমস্ত জিনিস আপনার এটা নিয়ে অনেক দাবি আছে, এবং আমার মনে হয় যদি এপ্রিল মাসেও করে তাহলে বৈশাখ মাসের সাথে বাংলা পয়লা বৈশাখ হতে পারে, যে আপনার পয়লা বৈশাখ হবে আমাদের বাজেট বিগিনিং, তার আগে আমরা বাজেট তৈরি করে ফেলবো, এটা হতে পারে। অথবা যদি আমরা নভেম্বর ডিসেম্বর তখন আপনার শুকনো সিজন পাইবেন, কাজ ইমপ্লিমেন্ট করতে। এখন আপনার যেই সময় আমরা পাচ্ছি সেই সময়তে আমাদের প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন বর্ষাকালে হচ্ছে না, তখন এই যে বুয়া বাউচার করে নিয়ে যেতেছে এবং টাকার কোনো হিসাব নেই। এটা মাননীয় সংসদ সদস্য আপনার কাছে অনুরোধ করবো, আপনারা এটা দেখেন। এই বিলগুলা যদি চেক করে শেষ দিকের এই কোনো কাজের কোনো ইয়ে, তার মানে সিজনাল ইয়েটা ব্রিটিশরা আমাদেরটা কনসিডার করে নাই, তারা তাদের হিসাবে হোল ইন্ডিয়া কনসিডার করছে। পাকিস্তান তখন তাদের জিওগ্রাফিক কন্ডিশনের কারণে তারা ওইটাকে জুন জুলাই করে নিয়েছে। এখন আমরা কিন্তু এটাকে চেঞ্জ করে আমাদের আবহাওয়ার সাথে মিলে আমাদের ফিসক্যাল ইয়ারটা ফিক্স করে ইয়েস জানুয়ারি ডিসেম্বর যদি করে তাহলে মনে হয় যে এটা বর্ষা আপনাকে পড়বে না। এই যে বিষয়টা এটাকে তারপরে হলো যে মনিটরিং অ্যান্ড সুপারভিশন, একটা মন্ত্রণালয়ের একটা এক্সটার্নাল রিসোর্স ডিপার্টমেন্টের একটা ইয়ারডিতে একটা ডিভিশন আছে, মনিটরিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন। প্রজেক্ট একটা নিলেন, এটা ইমপ্লিমেন্টেশন কখন কাজ আরম্ভ হলো, কখন মানে প্রজেক্ট পাস হলো, পাস হওয়ার পর ইয়ে হয়ে অ্যাডভার্টাইজমেন্ট হলো, কন্ট্রাক্টরের অ্যাপয়েন্টমেন্ট দিল, তারপরে তারা কাজ আরম্ভ করলো। এগুলা আপনার ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে গত 53 বছরে এখনো পর্যন্ত আপনার এটাকে স্ট্রিমলাইন করতে পারে নাই। যে কোনো একটা টাইমে আপনি ধরেন পদ্মা সেতু, আপনার দেখেন পদ্মা সেতু তো টাইম প্রধানমন্ত্রী যে টার্গেট ছিল সে টাইমে ফিনিশ করতে পারে নাই। এবং এটা আমাদের বিগেস্ট ফেল, এটা আমাদের রক্তের মধ্যে আমাদের হ্যাবিট হয়ে গেছে, হ্যাবিচুয়াল একটা ইয়ে। সেটাকে আমাদের চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে আমরা যে টাইম নিব এই টাইমের ভিতরে শেষ দিতে হবে। তারপরে আরেকটা আছে যে ইয়ের বাজেট যেটা আপনার ধরেন এই গ্যাপ বাজেটের যে ঘাটতি যেটা, সেই ঘাটতি পূরণের একটা বুদ্ধি আছে। সেই বুদ্ধিটা হলো একসময় আমাদের দেশে ফরেন কারেন্সি যে লোনটা আনেন আমরা আনতেছি, সেটার জন্য তো আমার ডলারে ইন্টারেস্ট পে করতেছি, প্রিন্সিপাল অ্যামাউন্টে করতেছি। আমি যদি আমাদের 1 কোটি লোক বিদেশে থাকে, এদের কাছে যদি বন্ড বিক্রি করি কমপক্ষে 5 থেকে 6 বিলিয়ন ইউএস ডলার আপনার বন্ড আকারে আনতে পারে। এটার উপরে আবার রেস্ট্রিকশন দিয়ে রাখছে অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক, 2 কোটি টাকার উপরে একজন ইনভেস্ট করতে পারে। এটা আসলে হবে কি, এটা আসার পরে আমাদের এখানে আমাদের রিজার্ভের সাথে যোগ হবে। অফশোর ব্যাংকিং এবং আরএফসিডি মাধ্যমে ডলার আনতে চাইছে, এগুলা এক্সপেরিমেন্টাল করতেছে, কিন্তু ডুয়েবল, ইমপ্লিমেন্টেবল। এটা হলো অ্যাট্রাকটিভ। যদি ফরেন ওই বন্ডটা 2 কোটি টাকার লিমিট, যদি আমরা লিমিট উইথড্র করলাম, ইন্টারেস্ট রেট একটু বেশি, তবুও আমাদের জন্য আমাদের দেশের লোক টাকাটা দেশে যখন পাঠাবে আমাদের রিজার্ভে পার্ট হবে, এবং এটা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী হতে পারে। সেটার উপর আপনার সুদের হার নির্ভর করবে। এটা যদি করা হয় তাহলে আপনার ওখানে একটা বিরাট একটা সুযোগ সৃষ্টি হবে। আমাদের ওই যে বাজেট ঘাটতির পরিমাণ এটা কিন্তু কমবে। তারপরে হলো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। উনি যেটা বললেন যে সমস্ত লোক কোম্পানি ব্যাংক থেকে লোন নিয়ে বসে এগুলোকে বিক্রি করে দিয়ে প্রাইভেট সেক্টরে দিয়ে দেয়, তাদের থেকে টাকা লয়া তারপরে আপনি অন্য দেশে যখন উদাহরণ দিয়েছেন, বিদেশে কিন্তু এরকম ডিফল্টার কোম্পানিগুলো থেকে সেল করে এটাকে আনার অনেক কমিটি আছে, অনেক ধরনের অর্গানাইজেশন, সেটা মেকানিজম ইজ দেয়ার। কিন্তু এখন কথা হলো যে এই যে সুশাসন, এটাকেই বলে সুশাসন, এটা কিন্তু পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি অ্যাজ পার রুলস অফ বিজনেস আমাদের মানে এটা পড়তে হয়েছে এই রিসার্চ ওয়ার্কের সময়। পার্লামেন্টে আমাদের যে পার্লামেন্টের যে রুলস অফ বিজনেস, ইট ইজ মানে ক্রাফটেড ইন দ্যাট ওয়ে দ্যাট এভরিথিং সুন্দরভাবে ওখানে বলা আছে, কিন্তু এটা বাস্তবায়ন নাই। এটা বাস্তবায়ন করলে অনেক জিনিস সিধা হয়ে যাবে, এবং কেউ মানে
আইনের ঊর্ধ্বে না এবং Nobody is above বাজেটে law. যে চাপটা আমরা দেখছি, চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা অনেকটা অসম্ভব আপনার এই যে বাংলাদেশ ব্যাংকে আপনার যে এই মানি চেঞ্জার কোম্পানি যেগুলো এরা লাইসেন্স নেয়, লাইসেন্স নিলে 250 লোকের লাইসেন্স আছে, 250টা শোনা যায়। আচ্ছা, কিন্তু দেওয়া আছে 750 অপারেটিং অলরেডি। তার মানে কি ওরা আচ্ছা, এবং প্রাইভেট ব্যাংকের যে ডিরেক্টর যারা এরা মোস্টলি এরা সবাই এখন এগুলির সাথে সরকারের প্রতিদ্বন্দ্বী। Okay. সেটা হলো বিদেশে আমরা বসে, অনুষ্ঠানের শেষের দিকে হ্যাঁ, জি স্যার, বিদেশে বসে তারা হংকং, সিঙ্গাপুর, সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া যত জায়গা আছে Right. বাঙালিরা থাকে, ওখানে ওনারা কিন্তু মানি চেঞ্জার কোম্পানি লয়ে বসে জি রয়েছে। ধন্যবাদ স্যার। আমরা এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবার জন্য আগামী দিনে কি কি করণীয়, অধ্যাপক মোহাম্মদ আব্দুর রশিদ স্যার আপনার কাছ থেকে করণীয় বিষয়ে ইতিমধ্যে আমাদের বিজ্ঞ আলোচক অনেকগুলি পয়েন্ট দিয়েছেন, আমরা পেয়েছি। করণীয় বিষয়ে যা যা আলোচনা কিন্তু ইতিমধ্যে হয়ে গিয়েছে। আমাদের আসলে বৈদেশিক মুদ্রার যে চাপটা, এটা হ্রাস করতে হলে এবং আমাদের রিজার্ভ যদি বাড়াইতে হয়, তাহলে আমাদের রেমিটেন্স যেটা বিদেশ থেকে আসে সেটা আমাদেরকে বাড়াইতে হবে। আমরা যে রপ্তানি আয় করতেছি সেই রপ্তানি আয়টাও বাড়াইতে হবে। আমরা এই বিদেশি অর্থায়নে গৃহীত প্রকল্পগুলো সময় ক্ষেপণ না করে, মানে তাদের নির্দিষ্ট সময়ের ভিতরে এটা শেষ করা, কারণ নির্দিষ্ট সময়ের ভিতরে শেষ করলে কিন্তু এটা আউটপুট আছে। আউটপুট থাকে। পদ্মা সেতুটা যদি কোনো কারণে, দুইটা পিলারের কারণে যদি এখন পর্যন্ত স্টার্ট না হইতো, তাহলে পদ্মা সেতু থেকে আমাদের মানে যে টিকিট বিক্রি হইলো, এইটা কি হইতো? আমরা কিন্তু বিভিন্ন জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী বড়শি দিয়া, আধার দিয়া রাখছে, মাছ তো ধরবেই। তাহলে আজকে থেকে ধরেন 5 বছর পরে কিন্তু এই সমস্ত সেক্টর থেকে কিন্তু রিটার্ন আসা শুরু করবে। এটার থেকে পরিত্রাণ পেতে হলে পরে পার ক্যাপিটা ইনকাম, যিনি আমাদের মাননীয় বিজ্ঞ আলোচক বললেন যে যেভাবে আছে সেখানে আমরা তো আসলে ওইভাবে আয়কর দিচ্ছি না। তাহলে আয়করের ক্ষেত্রটা কি বাড়াইতে হবে। আমরা অত হতাশ না, আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ দেশ যে পর্যায়ে আসছে, এখনো তো বিশ্বের 33তম অর্থনীতির দেশ। পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিগুলোকে ভোকাল হওয়ার একটা কথা। পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি তারা ভোকাল পার্ট নিতে পারে, তারা ইম্পর্টেন্ট পার্ট রোল প্লে করতে পারে। আমাদের আমি যেটাতে সদস্য আছি, ইতিমধ্যে 3টা মিটিং হয়েছে। আমরা একটা মিটিং আমি করতেছি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। আমরা ইতিমধ্যে একটা মিটিং কিন্তু আমরা কুয়াকাটায় করেছি। আমরা কিন্তু ওখানে থেকে আমরা আশেপাশে কি পরিস্থিতি বা এই সব কিছু রেকর্ড নিয়ে আমরা ওখানে একটা মিটিং করেছি। ইতিমধ্যে আমাদের আরেকটা মিটিং হবে এবং আমাদের ট্রেনিংও আছে আগামী 12 তারিখে। আমরা এগুলি আমাদের বাজেট বক্তৃতার মধ্য দিয়া এটা আমরা উপস্থাপন করার চেষ্টা করতেছি। এবং মূলত কালো টাকা সাদা, কালো টাকা সাদা অনেকে বলে, কেউ বলে বিরোধী দলেরা যে আমি কাউকে মাথা ফাটাইয়া কারো বাড়ি দখল কইরা, তার সেই বাড়ি বিক্রি কইরা, প্রচুর টাকা ইনকাম কইরা, তারপরে সরকারের 15% বেড দিয়া আমি সাদা কইরা ফেললাম। এটা তো অন্যায়, এটা তারা বলতে চাচ্ছে। কিন্তু আমার প্রশ্নটা হলো যে কালো টাকা যদি সাদা করা না হয়, সে টাকাগুলি কি হবে? 1 নম্বর। সেকেন্ড হইলো, কালো টাকা সাদা করলো, 15% ব্যাট জাতীয় অর্থনীতিতে যোগ হইলো। পাশাপাশি ফৌজদারি যে অপরাধ, ফৌজদারি অপরাধের মধ্য দিয়ে যারা টাকা আর্ন করছে তাদের বিরুদ্ধে মামলা হবে। অনেকে কম্পেয়ার করছেন 30% সাধারণ ট্যাক্স আছে, কিন্তু কালো টাকাটা 15% দিয়ে না, 30% যেটা সেটা হলো একটা স্ল্যাব আছে, সেই স্ল্যাবের উপরে যদি তার টাকা থাকে সর্বোচ্চ টাকা, তখন 30%। আবার বিদেশ থেকে যদি আসে সেটা হলো 15%। এটা নিয়ে বিসিসিআই আজকে কথা বলছে। আমার বক্তব্য হলো বিদেশ থেকে টাকাটা না 15% দিয়া, আর এদিক থেকে 30% নেওয়া, এটা টোটালটাই আমাদের জন্য সামেশনে তো যোগ হবে, টোটাল অর্থনীতির জন্য যোগ হবে। এই আলোচনায় এসে যোগ দেওয়ার জন্য অধ্যক্ষ আব্দুর রশিদ, মাননীয় সংসদ সদস্য, এবং ডক্টর জামাল উদ্দিন এফসি, বাংলাদেশ অর্থনীতি সমিতির সহসভাপতি, দুজনকেই ধন্যবাদ। এবং দর্শক যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে অন্য কোনো বিষয়ে আমরা আবারও কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকবেন এই আশাবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি।